সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ফারুক হাসান, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি, এবং বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা এম জামান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করব, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 5 নভেম্বর 2025। হাসিনার ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 72-এর সংবিধান ফিরিয়ে আনা হবে, প্রধানমন্ত্রী। 2012 দিল্লিতে জাতীয় ঐক্য, ঢাকায় বিভেদ। 2013 বিডিআর বিদ্রোহে রাজনৈতিক ও কূটনৈতিক মোটিভও থাকতে পারে। 2014 বেগম জিয়া রাজনীতি ও গণতন্ত্রের জন্য অনুপযোগী, তথ্যমন্ত্রী ইনু। 2015 মুন্সিগঞ্জে পুলিশি বাধায় বিএনপি সম্মেলন পণ্ড। 2017 প্রধান বিচারপতি ফিরছেন না, নভেম্বরে সরকার রিভিউ করবে। 2018 আলেম সমাজকে শেখ হাসিনা অপপ্রচারে কান দেবেন না। 2019 চাঁদা না দেওয়ায় শিল্পপতির স্ত্রী ছেলেকে তুলে নিয়েছিলেন এসপি হারুন। 2021 লজ্জিত যে আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড রয়েছে, সাবের হোসেন চৌধুরী। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি এম জামান আপনার কাছে। 2009 সালের একটি সংবাদের শিরোনাম এরকম ছিল, 72-এর সংবিধান ফিরিয়ে আনা হবে, শেখ হাসিনা বলেছিলেন। 2009 সালে নির্বাচিত হবার পরপরই 72-এর সংবিধানে ফিরে যাওয়া। এই 72-এর সংবিধান কিন্তু 75-এ যে জানুয়ারি মাসের 25 তারিখে সকল রাজনৈতিক দলকে বিলুপ্ত করে বাকশালের জন্ম দিয়েছে। আমরা 74-এর দুর্ভিক্ষের কথা জানি। হঠাৎ করে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় সেই 72-এর দিকে ঝুঁকে যাবার উদ্দেশ্য কি ছিল? উনি তো 72-এর সংবিধানেই বসেই ছিল, উনি আর ফিরে যাবে কি? ওনার বাবা যেমন শেখ মুজিবুর সাহেব এই গণতন্ত্রকে গলা চিপে ধরেছে, এই বহুদলীয় গণতন্ত্রকে সে মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এবং মানুষের যে অধিকার, যে কথা বলার যে ছিল, সে টুটি চেপে ধরেছে তার পিতা শেখ মুজিবুর রহমান। উনি ওইখানেই বসে আছেন, ওনার তো ফিরে যেতে হবে না, উনি ওখানে বসেই আপনার দেখেন, মানে মানসিকভাবে 72-এর সংবিধানেই শেখ হাসিনা ছিলেন। হ্যাঁ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে এই অগণতান্ত্রিকভাবে ওনাকে যেভাবে মামলা দিয়ে তাকে জেলে পুরেছে, তার যে চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা ভালো মতো করতে দেয়নি, এবং তার যে দলের নেতাকর্মীরা যে কোনো সভা মিছিল করবে এগুলো করতে দেয়নি, কারণ সে 72-ই চেপে বসেছিল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, উনি তো আপনার রাষ্ট্রে যখন রাষ্ট্রের দায়িত্ব ভার যখন ওনার উপর পড়ল, তখন থেকে উনি ওই বহুদলীয় গণতন্ত্র চালু করে দিয়েছিল। এবং এই
পত্রিকা মিডিয়া সবাইকে সে মুক্ত করে দিয়েছিল। ৭২ সংবিধান চলে যাওয়ার কিছু না, কিন্তু ৭২ সংবিধানের দ্বারাই আমাদেরকে নির্যাতিত করেছে, আমাদের নেতা কর্মীদের নির্যাতিত করেছে, মামলা দিয়েছে। এই তারেক রহমান সাহেব, দেখেন এই তারেক রহমান সাহেব কার সন্তান, এটা কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে। স্বাধীনতার ঘোষক, সেনাপ্রধান এবং এই বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, ওনাকে যেভাবে অত্যাচার করে না, সেটি এই পরিচয়ের বাইরে গিয়ে ওনার যদি কোনো অপরাধ থাকতো সেক্ষেত্রে উনি আইনের মুখোমুখি হতেই পারতেন, সেটি আইনের প্রতি আমি বিশ্বাস করি যে অপরাধ থাকলে তিনি আইনের প্রতি তো শ্রদ্ধাশীল থাকতেন এবং তিনি আইনিভাবেই মোকাবেলা করতেন, সেটি অন্য আলোচনা। সেটা তো করার সুযোগ নেই। এই সরেছে হাসিনা যেভাবে আপনাকে গণতন্ত্রকে গলা চেপে ধরেছে, সেখানে তো ওই আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে অগ্রসর হবে সেটাও সুযোগ ছিল না। ওনাকে তো পাসপোর্ট ছিল না, ওনাকে দেশেই ঢুকতে দেননি। এম জামান, আপনার কাছে ফিরবো একই বিষয়। ৭২ সংবিধান ইস্যুতে উনি ফিরতে চেয়েছিলেন, শেখ হাসিনা বারবার এই কথাটি বলতেন এবং প্রায় আমরা শুনতাম শেখ হাসিনার ভাষণ মানে ৭২ সংবিধান টার্মটা উনি রাখতেনি। ফারুক হাসান, আপনি এই প্রজন্মের একজন তরুণ রাজনীতিক এবং আপনারাও রাজপথ থেকে একেবারে তিল তিল করে আজকে এই পর্যায়ে এসেছেন এবং অভ্যুত্থানে আপনাদেরও রক্ত ঝরেছে। যে আসলে ১৯৭২ সালের যে সংবিধান, এই সংবিধানটাকে আমি আওয়ামী মুজিবীয় সংবিধান বলি। এটা আসলে বাংলাদেশের জনগণের যে কনস্টিটিউশন বা সংবিধান, এটা ছিল না। মানে একটা সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের জনগণের হোলিস্টিক রিফ্লেকশন। মানে আপনি সংবিধান পড়লেই বুঝবেন যে এই রাষ্ট্রটা কেমন, সরকার ব্যবস্থা কেমন, রাজনৈতিক অবস্থা কেমন, তার অর্থনৈতিক অবস্থা কেমন, তার দেশের জনগণ বুঝবে আমি কেমন আছি। যে কোনো দেশের কনস্টিটিউশন যখনই আপনি এক পলক চোখ বুলাবেন, আপনি কিন্তু বুঝে যাবেন যে আসলে ওই রাষ্ট্রের বাস্তবিক চিত্রটা কি। কিন্তু বাস্তবিক অর্থে আমরা আসলে ৭১-এ একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসংখ্য শহীদ, রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেলাম। কিন্তু বাস্তবিক অর্থে এই যে মহান মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যে চেতনা, যে কারণে ৩০ লক্ষ মানুষ জীবন দিলেন, সেই ৩০ লক্ষ শহীদের রিফ্লেকশন আমাদের এই সংবিধানে কখনোই আমরা দেখি নাই। ইভেন এই সংবিধান যিনি রচয়িতা বা যিনি রচনা করেছেন, লিখেছেন, ডক্টর কামাল হোসেন, তিনি কিন্তু তার পরবর্তী জীবনে একাধিকবার বলেছেন যে এই সংবিধান আসলে একজন ব্যক্তিকে সামনে রেখে রচনা করা হয়েছিল। কাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার মানে এই সংবিধানটি ছিল এক ব্যক্তি কেন্দ্রিক বা একজন ব্যক্তির রিফ্লেকশন হচ্ছে একটা সংবিধান। মানে ওনাকেই ঘুরিয়ে পেঁচিয়ে সামনে রেখে মানে জনগণ বা রাষ্ট্র এগুলো কোনো কিছুই আসে নাই। যেমন ধরেন এই মহান মুক্তিযুদ্ধে মানে বীরত্বপূর্ণ সবচেয়ে বড় অবদানটা কিন্তু মানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের। জিয়াউর রহমান সাহেব হচ্ছে রণাঙ্গনের যোদ্ধা, রণাঙ্গনে তিনি বীর মুক্তিযুদ্ধ করেছেন। ঘোষণা না দিলে হয়তো যুদ্ধ হতো, তবে ওই দিন যে হতো, আমি সেদিকে যদি নাও যাই, তিনি ফিল্ডে থেকে যুদ্ধ করেছেন, দেশকে মুক্ত করেছেন, হানাদার বাহিনীর সামনে ফেস টু ফেস লড়াই করেছেন। আর শেখ মুজিবুর রহমান সাহেব তখন কিন্তু বিদেশের মাটিতে ছিলেন, তিনি বাংলাদেশে ছিলেন না, তিনি পাকিস্তানের কারাগারে বা যাই হোক, এটা নিয়ে অনেক ডিবেট রয়েছে, কথাই ছিলেন, রাজবন্দী ইত্যাদি। তো এই যে জিনিসটা, আরেকটা বিষয় আমাদের এটা তো আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে পাকিস্তানের ভাতা প্রাপ্ত ছিলেন কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবার। এরকম নানান কথা কিন্তু রয়েছে। তো যাই হোক, আমরা সেদিকে না যাই, আমি শুধু একটা কথাই বলতে চাই, এই যে ৭২-এর মুজিবীয় সংবিধান, শেখ হাসিনা আসলে বিগত ১৫ বছর এই মুজিবীয় সংবিধানের উপরে দাঁড়িয়ে দেশটা চালিয়েছেন। মানে সংবিধানে চলে যাওয়া মুজিবীয় মতাদর্শই প্রতিষ্ঠা করেছেন। অফকোর্স, এবং মুজিবীয় মতাদর্শ তো বাকশাল তো ছিলই, এটা তো অঘোষিত বাকশালই বলা যায়। এই যে ৭২-এ শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল কায়েম করলেন, তিনি কি করলেন? সকল রাজনৈতিক দলকে ব্যান করে দিলেন, তিনি একদলীয় বাকশাল কায়েম করলেন, গণমাধ্যমের গোলা টিপে হত্যা করলেন, তার মানে সরকারি পৃষ্ঠপোষকতায় তার কথা বলবে, তার মানে মতের বাইরে যাবেন এরকম 4টি গণমাধ্যম রেখে সব গণমাধ্যমকে নিষিদ্ধ করলেন। এক কথায় তখন মুজিবীয় শাসন চলছিল। তো এই বিগত 16 বছর শেখ হাসিনা কি করছে? একই কথা। শেখ হাসিনা প্রত্যেকটা গণমাধ্যমকে বলে দিয়েছে, আমার কথার বাইরে কেউ যদি কথা বলো তাহলে কিন্তু তোমাদের লাইসেন্স বাতিল হবে, তোমাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে, তোমরা চালাতে পারবে না। এরকম অনেক গণমাধ্যম বাতিল হয়েছে না? এই যে দিগন্ত টেলিভিশন, চ্যানেল 1, তারপরে ইসলামিক টিভি, আপনার এরকম অনেক টিভি বন্ধ করে দিয়েছে, আমার দেশ পত্রিকা, রাইট, দিনকাল সহ অনেক গণমাধ্যমকে তিনি ব্যান করেছেন। কেন? কারণ বিগত সময়ে শেখ হাসিনার এই অন্যায়, অবিচার, অনিয়ম যারাই ফাঁস করার চেষ্টা করেছে, যারাই জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, তাদেরকেই কিন্তু তিনি ওই বাকশালের মানে কাঠামোতে এনে শায়েস্তা করেছেন। এই জায়গা থেকে আমি আসলে যেটি বলতে চাই যে শেখ হাসিনা আসলে বাকশালের মধ্যেই ছিলেন, ৭২-এর সংবিধানের মধ্যেই ছিলেন। মানে ৭২-কে ফিরিয়ে আনা বা ৭২-এর সংবিধানকে পুনর্জীবিত করা, এটা কোনো প্রশ্নই আসে না, এটা দরকারই নাই, তিনি ওখানেই রয়েছেন। 9 থেকে 24 পর্যন্ত আমরা বাকশালেই ছিলাম। অফকোর্স, একবারেই
এটা আপনি অনেকেই বলে অঘোষিত বাকশাল, আমি বলি তো ঘোষিতই বাকশাল। এটা অঘোষিত কিসের বাকশাল? তিনি তো প্রকাশ্যেই বলেছেন যে আমার মতাদর্শের বাইরে যাওয়া যাবে না, আমার বাইরে কথা বলা যাবে না, এটা ঘোষিত বাকশাল। ওনার বাবার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করবেন। তার বাবার অপূর্ণ স্বপ্ন আপনি বলতে পারেন যে কিছুটা তিনি বাস্তবায়নের চেষ্টা করেছেন, পুরোপুরি পেরেছেন কিনা আমি জানি না। তবে 5ই আগস্টের পরে জনগণ আসলে তার সেই স্বপ্নটাকে একবারে বাংলাদেশ থেকে উৎখাত করে দিল্লি পাঠিয়ে দিয়েছেন। স্বপ্ন এখন ভঙ্গ তিনি করে চাইলে দিয়েছেন। দিল্লিতে বসে আসলে বাকিটা সম্পূর্ণ করতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ আমি তার দিল্লি এই বিষয়ে স্বপ্ন কখনোই বাস্তবায়ন করতে দেবে আরেকটি না। সংবাদের শিরোনাম আমাদের কাছে আছে। দিল্লি 2012 সালে খবর, দিল্লিতে জাতীয় ঐক্য, ঢাকায় বিভেদ। এই যে তখন ওই সময়ের প্রধানমন্ত্রী যিনি আজ এখনো দিল্লিতেই আছেন, শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বলেছিলেন আমাদের মধ্যে জাতীয় একটা ঐক্য আছে, বা 14 সালের নির্বাচন বা পরবর্তী যে নির্বাচনগুলো সেগুলো আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক স্বার্থে করব। ঢাকায় এসেই কিন্তু আবার মুখোমুখি বিরোধী দলকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যা যা করার সবটাই করেছেন। এবং 13 সালে কিন্তু হেফাজতের ক্র্যাকডাউন আপনি না, এটা সত্য। বিদেশিদের একটা প্রচণ্ড চাপ বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, ক্রেডিবল নির্বাচন করার জন্য। তার চাইতে ওনারা সবচাইতে বেশি যে জোরটা দিয়েছিলেন 2012-13 সালের দিকে, যেটি পার্টিসিপেটরি ইলেকশন, মানে অংশগ্রহণমূলক নির্বাচন। তাই অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি? বিদেশিরা তো স্পষ্ট করে বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে বাংলাদেশের ওই সময় সবচাইতে বড় রাজনৈতিক দল বা বিএনপি পার্লামেন্টের প্রধান বিরোধী দল ছিল। এখন বিএনপিকে আপনি স্কিপ করে, মাইনাস করে, বাইরে রেখে আপনি একটি পার্টিসিপেটরি বা একটি মানে ক্রেডিবল নির্বাচন আপনি করবেন, এটা তো একবারে দুষ্কর। সুতরাং সেই জায়গা থেকে বিদেশিরা বারবার ওনাকে চাপ দিচ্ছেন, একটা বড় ধরনের চাপ ছিল যে পার্টিসিপেটরি নির্বাচন করতেই হবে। তো তিনি বিদেশিদেরকে বারবার এরকম একটা মিথ্যা ধোকার মধ্যে রেখেছিলেন, বিদেশিদেরকে বারবার আশ্বস্ত করেছেন আমরা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করব, তার জন্য যা যা করার আমরা ফারুক হাসান, আমি আপনার আরেকটু আলোচনায় যোগ করতে চাই। সেটি হচ্ছে যে সকল পার্টির অংশগ্রহণে যে নির্বাচনটি করবার জন্য এক ধরনের প্রেশার ছিল বিদেশিদের। আবারও কিন্তু আমাদের এই জায়গার কিছু সুশীলরা বলছে তাহলে আওয়ামী লীগও মানে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এই দুইটি সময়ের একটি পার্থক্য আছে। কিন্তু ধরেন সকল পার্টি বলে এখানে কথা না, বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য দেশপ্রেমিক পার্টিগুলোর অংশগ্রহণ নির্বাচন হতে হবে। এখন 2012-13 সালে বিএনপিকে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন ছিল বাংলাদেশে? নাকি বিএনপি জনগণের কাছে অগ্রহণযোগ্য কোনো দল ছিল? বরঞ্চ আপনি বলতে পারেন 2012-13 সালে সবচাইতে গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে বিএনপি, তারপরে জামাত ইসলাম জনগণের কাছে কিন্তু ছিল অ্যাকসেপ্টেড পার্টি। সুতরাং আপনি এরকম জনগণের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে একটি মানে পার্টিসিপেটরি, ক্রেডিবল, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন উপহার দেবেন, এটা তো হাস্যকর। মানে ওই সময় সেই জায়গা থেকে এখন যদি আপনি এসে একই প্রশ্নটা করেন, এখন আমি আপনাকে প্রশ্ন করি, এই 2025 সালে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শক্তিকে জনগণ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, মানে বাংলাদেশেও রাখে নাই, এরকম একটা শক্তিকে আপনি যদি মনে করে থাকেন যে তাদেরকে ছাড়া আমাদের পার্টিসিপেটরি নির্বাচন হবে না, আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি, এটা অবান্তর। একটি পক্ষ বলবার চেষ্টা করছে। একটি পক্ষ কারা? তারা কারা? ওই ফ্যাসিবাদের দোসর যারা গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, যারা মায়ের কোলে শিশু ঘুমিয়ে আছে সেখানেও হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, তাদের কথা আমি মানে গ্রহণ করব? এটা হতে পারে না। আমাদের কথা পরিষ্কার, জনগণ কি চাই? জনগণ ইজ দ্য মানে সুপ্রিম পাওয়ার অফ আওয়ার কান্ট্রি। সুতরাং জনগণই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। জনগণের আকাঙ্ক্ষাটা কি, ডিমান্ড কি, প্রত্যাশা কি, চাওয়াটা কি, জনগণ কি বলে আপনি জনগণের কাছে যান, জনগণের আকাঙ্ক্ষাটা শুনুন। এখন আপনি 2-4টা ওই বুদ্ধিজীবী যারা এখন আড়ালে আবডালে ভুলিয়ে ভালিয়ে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, হোয়াট ইজ দিস? আপনি কি তাদেরকে বুদ্ধিজীবী বলবেন? না, এটা বুদ্ধি প্রতিবন্ধী বলি আমি। আসলে বুদ্ধিজীবী বলাটা ঠিক হবে না, আমি দুঃখিত। আমি আসলে আমার এই শব্দটা প্রত্যাহার করে নিচ্ছি। তারা আসলেই বুদ্ধিজীবী না, তারা হচ্ছে বিকলাঙ্গ বুদ্ধি প্রতিবন্ধী। তারা এই 15-16 বছর আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশে তাদের এই অবৈধ দুঃশাসনকে প্রাসঙ্গিক করে বয়ান, যুক্তি মানে মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, তাদেরকে বুদ্ধিজীবী বলাটা আসলে পাপ হবে। সুতরাং আমরা বলতে পারি তারা হচ্ছে বিকলাঙ্গ বুদ্ধি প্রতিবন্ধী। তাদের কারণেই মূলত আওয়ামী লীগের মতো একটা দানবীয় শক্তি দীর্ঘ 15 বছর তাদের এই দুঃশাসন চালাতে সক্ষম হয়েছে। যদি এই বুদ্ধি বিকলাঙ্গ প্রতিবন্ধীরা সঠিকভাবে তাদের বয়ান জনগণের সামনে থ্রো করতে পারতো, তুলে ধরার চেষ্টা করতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ তাদের এই দুঃশাসন 15-16 বছর জনগণের মাঝে এরকম চালাতে পারতো না। এই জন্য এই বুদ্ধিজীবীদের নিয়ে আসলে আমি কথা বলতে চাই না, এটা কথা বলতে আমাদের লজ্জা লাগে। তো যাই হোক, আমি আসলে যেটা বলার চেষ্টা করছি যে আপনি যদি ওই 2013-14 সালের এক্সাম্পল 25 সালে এসে আবার দেওয়ার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে ওই যে সিলসিলা, আওয়ামী সিলসিলা, এটাকে আপনি এখনো ধরে রেখেছেন। যেটা আমরা মাঝে মাঝে বলার চেষ্টা করি, এই যে হিটলার, মুসোলিনি বা তাদের যে ইতিহাস আমরা জানি, মুসোলিনির পতনের পরে কিন্তু 15-20 বছর পরে তাকে নিয়ে সিনেমা বানানো হয়েছে, তাকে নিয়ে নাটক বানানো হয়েছে, তাকে নিয়ে নানা রকম প্রাসঙ্গিক করার জন্য ওই যে মুসোলিনির যে দল, হিটলারের যে দল, তাদের দলের যারা আসলে সাংস্কৃতিক কর্মী, সমর্থক,
তারা কিন্তু 15-16 বছর পরে এসে আবারও তাদের পার্টিটাকে প্রাসঙ্গিক করা হিটলারের বা মুসলিনের আমাদের মানে এখানেও কিন্তু রাজনৈতিক সেই কর্মকাণ্ড। কালচারাল অ্যাক্টিভিস্ট, সেই হ্যাঁ, গণমাধ্যম এটা আছে। কর্মীরা রয়ে গেছেন। এই যে বললাম, এই যে 15-16 বছর আওয়ামী লীগ যাদেরকে ধরেন যে হিউজ অ্যামাউন্ট অফ মানি যাদের পিছনে ইনভেস্ট করেছে, এরা তো মারা যায় নাই, দেশ থেকে বিতাড়িত হয় নাই। অথবা তাদেরকে কিন্তু আমরা আইনের মুখোমুখিও করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা ভাই, এটা এই সরকারের ব্যর্থতা। এটা আসলেই মানে এই সরকার এই মানে প্রায় 1.5-2 বছর ক্ষমতায় এখনো, মানে এই 1.5 বছরে আসলে এই যে আওয়ামী সিলসিলা যারা এখনো বহন করে, এই সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী, সাংবাদিক যারা রয়েছে, এদেরকে আইনের আওতায় না নিয়ে আসতে পারা এই সরকারের সবচাইতে বড় ব্যর্থতা। আজকে দেখেন এরা কিন্তু বহাল তবিয়তে, বরঞ্চ আমরা দেখি মাঝে মাঝে গণমাধ্যমে 2-1টা সাংবাদিক বোল্ডলি বলার চেষ্টা করে হাসিনা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী, আবার তার কেউ কেউ সাক্ষাৎকারও নিতে চাই। মানে এই কথা শুনলে রীতিমতো আমাদের মাথায় আসলে রক্ত উঠে যায়। ফারুক হাসান, কারণ যারা এই কথাগুলো বলে হ্যাঁ, এই বিগত 15 বছর হাসিনার দুঃশাসনকালে তারা পোলাও কোরমা খেয়ে হাসিনাকে স্যালুট জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। এদের গায়ে ফ্যাসিবাদের কোনো আঘাত পর্যন্ত লাগে নাই, ফুলের টোকা লাগে নাই, তাদের গায়ে লাগতো। ফারুক তাহলে হাসান, কিন্তু তারা আসলে আপনার কাছ feel থেকে করবে। আবারও শুনবো, আমরা একটু এম জামানের কাছে একই বিষয়ে শুনে আসি। যে এই স্বৈরাচারী বাংলাদেশের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের হত্যাকারী, দেশ ধ্বংসকারী, মানে অথচ এখনো এই হাসিনাকে আর ওই নির্বাচনের কথা বলেন আর আসতে বলেন, প্রশ্নই উঠে না। না, অথচ এখনো পর্যন্ত 24-এর যে জুলাই রক্তাক্ত রাজপথ, জি। যে এত প্রাণহানি, এই অপরাধের মীমাংসা কিন্তু এখনো হয়নি। মিনিমাম এটার জন্য কিন্তু অনুশোচনাটাও দেখিনি। কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতে অনেকে যে তাদেরকে নর্মালাইজ করবার চেষ্টা করছেন, ফারুক হাসান তাদেরকে বুদ্ধিজীবী হিসেবে মানতে রাজি নন। আপনি কিভাবে আসলে তাদেরকে মূল্যায়ন করবেন? যারা উনি এই ক্ষেত্রে বলেন? ফারুক সাহেব ঠিক বলছেন যে উনি বুদ্ধিজীবী না, ওনার প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। তা না হলে এত ছাত্রছাত্রীদের হত্যা করলো, এদেশের মানুষ হত্যা করলো, জনগণ হত্যা করলো, দেশের বড় বড় সেক্টরগুলো ধ্বংস করলো, সেই প্রতিবন্ধীরা কিভাবে বলে যে আমার হাসিনাকে দেশের অংশমূলক নির্বাচন করা, মানে গণতন্ত্রের আসলে সাথে। ধিক্কার জানানো উচিত। আজকে আপনার এই অনুষ্ঠান থেকে তাদেরকে ধিক্কার জানাই। তারা কিভাবে চিন্তা করে, আমার বুক খালি করেছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার দেশের জনগণের উপরে, আমাদের জনগণের ট্যাক্সের টাকা পয়সাদের যারা চলেছে, তারা গুলি করে আমাদেরকে মেরেছে। সেই হাসিনাকে আবার দেশে এনে অংশগ্রহণমূলক নির্বাচন, আমি আপনার মাধ্যমে সেই বুদ্ধিজীবীকে, প্রতিবন্ধীদেরকে আমি ধিক্কার জানাই। আর কখনো এই বাংলাদেশে এই চিন্তা করবেন না যে বাংলাদেশের এত বড় ক্ষতি করেছে, এই দেশের রাষ্ট্র কাঠামো অথচ ধ্বংস করে দিয়েছে জামান ভাই, এই শেখ হাসিনা। অথচ জার্মানি বা ইতালিতে হিটলার বা মুসোলিনি কিন্তু আর প্রাসঙ্গিক থাকেননি এত বছর পরেও। না, থাকিনি। কিন্তু আমরা 1 বছর 1.5 বছরের মাথায় আবারও এক ধরনের প্রাসঙ্গিক করে ফেলছি। প্রাসঙ্গিক করে ফেলছি কারা? ওই প্রতিবন্ধীরা, বুদ্ধি প্রতিবন্ধীরা প্রাসঙ্গিক করছে। কিন্তু যারা সত্যিকারের বুদ্ধিজীবী, বাংলাদেশের যারা সত্যিকারের জনগণ, যারা গণতন্ত্রকে ভালোবাসে, তারা কখনো এই কথা বলবে না। জামান ভাই, এই সুযোগটি পাচ্ছে কি যে অভ্যুত্থানের যে রাজনৈতিক শক্তিগুলো, যারা আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন, মরার জন্য রাজপথে নেমেছিলেন, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অনৈক্যের সুযোগ বা কুফল এটি কিনা? স্বার্থের কাছে অনেকে দুর্বল হয়ে যায়। তো এখানে আমাদের এবং আপনাদের মতো নেতাদের মুখ থেকেই শুনি আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলবো না, এরকম আপনাদের মতো নেতারাই কিন্তু বলেন। না, ওটা সাধারণ তাদের মানুষ, মুখের কথা। সাধারণ মানুষ কিন্তু বলেন না এটি। হ্যাঁ, সাধারণ মানুষ কিন্তু এটি বলেন না যে আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলবো না। সাধারণ মানুষ তো ভুক্তভোগী। মারা গেছে কার সন্তান? যে নেতা বলে সেই নেতার সন্তান কি মারা গেছে? মারা গেছে নির্মম ছেলে, একজন রিকশাওয়ালার সন্তান, রিকশাওয়ালা মারা গেছে, একজন রিকশাওয়ালা মারা একটা গেছে, বাচ্চা, শ্রমিক মাসুম মারা গেছে, বাচ্চা বারিন্দা দাঁড়িয়ে আছে, তাকে বুলেটে মেরেছে। হ্যাঁ, তাহলে ওই যার সন্তান মারা যায়নি সে বুঝবে না এর দরদ, সন্তান সে হারানোর বুঝবে। কষ্ট কি। সন্তান হারার যে কি ব্যথা, কি কষ্ট, ওই নেতারা বুঝবে না। তাই ওই নেতাদেরকেও আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা উল্টাপাল্টা কথা বলবেন না, আপনারা সুন্দরভাবে কথা বলবেন। দেশ, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জনগণের পক্ষে আপনারা কথা বলবেন, তাহলে আপনারা আপনাদের সম্মান পাবেন। তাহলে আপনাদের সম্মান কিন্তু কমে যাবে, সম্মানচ্যুত হয়ে যাবেন। ফারুক হাসান, আপনি কি বলবেন? না, এটা আসলে ক্ষমা যদিও মহত্বের লক্ষণ। সব ক্ষমা ভাই, হ্যাঁ ক্ষমা মহৎ,
সব ক্ষমাবাদ মহৎ না। মানে ভুল দায়ও তো স্বীকার করতে হবে, ক্ষমা তো চাইতেও হবে। ক্ষমা না, চেলেই এটা ক্ষমা আসলে করা দেখেন, যাবে মানে না। জি। ক্ষমা কেউ যদি ভুল করে ক্ষমা চায়, এটা আসলেই মহৎ একটা গুণ। কিন্তু ক্ষমা করার এখতিয়ার যারা ভিক্টিমাইজ হয়েছেন, যারা আসলে মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষতিগ্রস্ত পক্ষের, যে আমি আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে আপনি যদি ক্ষমা চান, ক্ষমা করবো কি করবো না এটা আমার সিদ্ধান্ত। আপনার পক্ষ নিয়ে আরেকজন যদি ক্ষমা চাই যে আমি ক্ষমা করে দিয়েছি, তাহলে এটা কিন্তু আসলে হবে না। ওই বুঝেন না বিষয়টা? পরিমাণ দেখতে হবে এটা কি রেটরিক? অবশ্যই অবশ্যই। রেটরিক বলবেন? তাছাড়া তো কোনো মানে আমি বিকল্প শব্দ খুঁজে পাচ্ছি না, এরকমই তো। তো এখন দেখেন, এই যে 5ই আগস্টের পরে আমাদের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা আসলে কেন বাস্তবায়ন হয় না? এখানে রাজনৈতিক অনৈক্য বা আমাদের দলগুলোর মধ্যে যে ধরনের একটা বন্ডিং দরকার ছিল, সেটা একটা বিষয়। ধরেন যে আমরা রাজনৈতিক দলগুলো অনেক মানে একটা দূরত্বে এখন অবস্থান করছি। অনেক রাজনৈতিক দল আপনাদের অনেকের কারণে কিন্তু জুলাই সনদটিও ঝুলে আছে, বিপরীতমুখী একটা অবস্থান রয়েছে, এটা একটা কারণ। আরেকটা কারণ দেখেন, যাদের কাঁধে আমরা আসলে এই দায়িত্বটা অর্পণ করলাম, যে যারা আসলে ফ্যাসিবাদ মুক্ত করবেন, ফ্যাসিবাদের রুট বাংলাদেশ থেকে উৎখাত করবেন, যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন, এরা আসলে সঠিকভাবে ফাংশন করতে পারে নাই। এরা অনেকেই ক্ষমতার চেয়ারে বসে নিজেরা উচ্চভিলাষী এক চিন্তায় মগ্ন। কেউ কেউ লং টাইম কীভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, কীভাবে এই ক্ষমতাকে প্রলম্বিত করা যায়, লং টাইম আমরা ক্ষমতার চেয়ারে থাকতে পারি, এরকম নানামুখী চিন্তার কারণে তারা কিন্তু আসলে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বেমালুম তারা ভুলে গেলেন। তা না হলে আজকে দেখেন প্রত্যেকটা জায়গায় প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিভিন্ন যে প্রতিষ্ঠান অর্গান রয়েছে, নানান যে আপনার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা কিন্তু বহাল তবিয়তে। এমনকি আমরা এটাও দেখতে পাচ্ছি যে মানে বড় বড় মানে ফ্যাসিবাদের যারা একবারে রাঘব বোয়াল ছিল, এদেরকে প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে। আমি আপনার সাথে আলোচনা একটু যোগ করি, যদিও ছোট করবেন আমরা শেষ দিকে। 2019 সালের খবর, চাঁদা না দেওয়ায় শিল্পপতির স্ত্রী ছেলেকে তুলে নিয়েছিলেন এসপি হারুন। নারায়ণগঞ্জের আলোচিত সেই এসপি, যিনি কিনা পরবর্তীতে ডিবির ভাতের হোটেল নামে বিখ্যাত খ্যাতি পেয়েছিলেন, এবং তার কাছে আপনাদেরও যাওয়ার সৌভাগ্য হয়েছে অনেকের মতো। আমারও হয়েছিল। এই যে মনে করেন যে চাঁদা না পেয়ে প্রশাসনের কর্মকর্তারা যদি চাঁদা চায়, তো সেটি কি আসলে জনরাষ্ট্র বলা যায় কিনা? বিগত 16 বছর আসলে প্রশাসন যন্ত্রে যারা ছিলেন, এদেরকে আপনি আমলা বলতে পারেন না, বরং এরা ছিল হাসিনার লাঠিয়াল বাহিনী। এই পুলিশ বলেন, প্রশাসন বলেন, কার্যত পক্ষে বিগত 15 বছর হাসিনাকে টিকিয়ে রেখেছিল কিন্তু এই আমলারাই। সেই আমলারাই হাসিনার ডান হাত বাম হাত, এই হারুন, এই যে বিপ্লব পোদ্দার, এরকম যারা ছিল আর কি, এরাই তো হাসিনাকে টিকিয়ে রেখেছিল। সুতরাং এরাই সব, হাসিনা ধরেন যে কোন দিকে যাবে, ডানে না বামে, এটা রাজনৈতিক নেতারা ডিসাইড করতো না, করতো ওই আমলারা। তারা যেদিকে বলতো হাসিনা সেদিকে যেতে বাধ্য হতো। এই যে বলেন আপনার হারুনের কথা, হারুন ওখান থেকে যদি 100 কোটি টাকা চাঁদা নিয়েছেন, তার মধ্যে 50 কোটি টাকা হাসিনার পকেটে ঢুকেছে। ওখান থেকে এনে 50 কোটি তার পকেটে দিয়েছেন, আর বাকি 50 কোটি তারা ভাগ বাটোয়ারা করে খেয়েছেন। তার মানে এই 15 বছর কার্যত পক্ষে মূল ক্ষমতার নাটাই কিন্তু এই প্রশাসন যন্ত্রের হাতে ছিল। আর এই পুরো প্রশাসন যন্ত্রটাকে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে ঢেলে সাজানো হয়েছিল। মানে ইন্ডিয়া থেকে ওই আসতো, ওই অনুযায়ী এরা সার্কুলেট হতো, পরিচালিত হতো। আমরা তো সেই প্রশাসন বদলাতে পারিনি। সেই প্রশাসনের উপরে আস্থা রেখে আমরা সামনে গণতন্ত্রায়নের যে পথে হাঁটবার চিন্তা করছি, অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন। আমরা তো এই জন্যই বলছি, এই প্রশাসন যন্ত্র দিয়ে আসলে আগামীতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং। আমরা আজকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে আসলাম। ওখানে আমরা বেশ কিছু ধরেন যে উনার ইন্টারনাল কথা আমরা শুনেছি উনার মুখ দিয়ে, যেটা আসলে আমরা মিডিয়াতে বলতে চাই না, অত্যন্ত চ্যালেঞ্জিং। এবং আগামী নির্বাচন নিয়ে তারাও অরিড। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি আসলে আজকে খোলামেলায় বলেছেন যে আমার জীবনে আমি আসলে কালো দাগ লেগেছে এরকম আমার ক্যারিয়ারে কোনো দাগ নেই। সুতরাং আমি চাই আমার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন যাতে জনগণকে উপহার দিতে পারি। কিন্তু নানামুখী যে তৎপরতা, এই তৎপরতাগুলো ওনাদেরকে বারবার বাধাগ্রস্ত করছে। তো এরকম কথা কিন্তু রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা চাই যে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন অত্যন্ত জরুরি। এই যে বিদেশিদের কথা বললেন না, বিদেশিদের কিছু কমন স্ট্যান্ডার্ড রয়েছে। বিদেশি প্রতিষ্ঠান, বিভিন্ন যে আইএনজিওগুলো রয়েছে, তারা যখন একটা দেশে আসে বা ওই দেশের দায়িত্বশীলদের সাথে কথা বলে, তারা তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে বা ওই স্ট্যান্ডার্ডগুলো ফলো করেই কথা বলে। যেমন এখন তারা পার্টিসিপেটরি ইলেকশনের কথা বারবার বলবে, তাদের ওই স্ট্যান্ডার্ডের মধ্যেই এই শব্দটা রয়েছে। পার্টিসিপেটরি মানে এটা নয় যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না। আওয়ামী লীগ তো রাজনৈতিক শক্তি না, ওটা একটা ফ্যাসিবাদী, সন্ত্রাসবাদী সংগঠন, ওটা দেশ থেকে বিতাড়িত হয়েছে, ঠিক একবারে পরিষ্কার। সুতরাং আপনি যদি এখন ওই রেফারেন্স ধরে বলেন, ভাই এর আগেও তো তারা বলেছে, যেমন তারা কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, ওদের স্ট্যান্ডার্ড। কিন্তু অনেক দেশে এই মৃত্যুদণ্ড আইন আছে না ভাই, বাংলাদেশে তো আছে, কিন্তু ওদের স্ট্যান্ডার্ড হচ্ছে তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তারা তাদের ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে বা ফলো করে কথা বলে। কিন্তু আপনার দেশের এক্সিস্টিং আইন কি, বিধান কি, আপনি তো আপনার দেশের আইন বিধান অনুযায়ী চলবেন, আপনি ওদের কমন স্ট্যান্ডার্ড মেনটেন করে চলবেন, এটা তো হতে পারে না। সুতরাং আমাদের দেশের আইন কি বলে, রুলস, অথবা আমরা তো ওই স্ট্যান্ডার্ডে যেতেও পারিনি।
না, যাওয়ার তো দরকার নেই ভাই। আপনি আপনার দেশের আইন অনুযায়ী চলবেন। আপনার দেশের আইন আর আরেক দেশের আইনটা এক হবে না। আপনার দেশের পরিবেশ, কৃষ্টি, কালচার, রাজনৈতিক অবস্থা কি আরেক দেশের মতো সমান? কখনোই হবে না। সুতরাং আপনার দেশের আইন বিধান তৈরি হয় কীভাবে? আপনার দেশের জনগণকে সামনে রেখে। আরেকটা দেশের আইন তৈরি হয় তার দেশের জনগণকে সামনে রেখে। আর ওদের যে কমন স্ট্যান্ডার্ড, এটা ওভারঅল পুরো বিশ্বকে সামনে রেখে ওরা কিছু কমন স্ট্যান্ডার্ড তৈরি করে। ওটা একটা দেশকে সামনে রেখে ওরা করে না। সুতরাং আপনি তাদের কিছু কমন স্ট্যান্ডার্ড যেগুলো আপনার দেশের আইনের সাথে প্রাসঙ্গিক, সেগুলো আপনি নেবেন। যেটা প্রাসঙ্গিক নেবেন না, কথা ক্লিয়ার? জি, এম জামান একই বিষয়ে। হারুন বলেন আর বিপ্লব কুমার বলেন, এরা যতটুকু অপরাধ করেছে তার চেয়ে অনেক অনেক গুণ অপরাধ করেছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা। তার নির্দেশিত এগুলো হয়েছে। জয়নাল আবেদিন ফারুক সাহেবকে আমি সামনে ছিলাম, সেদিন আমি ওই প্রোগ্রামে কাপড় ছিলাম। চোপড় ছিঁড়ে একবারে কি একটা অবস্থা করে, কিভাবে তাকে মারলো, কিভাবে অত্যাচার করলো, এটা কোনো দেশের কোনো আইনে কোনো প্রশাসনের লোক এই কাজ করতে পারে? অথচ তিনি তখন বিরোধী দলীয় চিফ হুইপ। চিফ হুইপ তারা করে নাই। মানে শেখ রাষ্ট্রীয় প্রোটোকল। হাসিনার নির্দেশে সরাসরি একটা কি একটা বার্তা আসলো, করলো। দেখেন ভাই, এখন ওই হারুনকে পরিবেশন দিয়ে দিল, ওই বিপ্লব কুমারকে পরিবেশন দিয়ে দিল, তাহলে তো আমি ওর চেয়ে অনেক অনেক গুণ স্বৈরাচার হাসিনার এখানে দায়ী আছে। আপনার ওই আলোচনা- সময় কিন্তু প্রমোশনের মানদণ্ড ছিল ওটা, হ্যাঁ। যে কে কত বিএনপি কে পিটাতে পারবে। পিটাতে পারবে। যে বিএনপি কে বেশি পিটাই ওর প্রমোশন তাড়াতাড়ি সে হয়। তত যে promotion গুম না করতে পারে, পুরস্কার। হ্যাঁ পুরস্কার। আওয়ামী লীগের পুরস্কার। আমলে এটাই ছিল স্ট্যান্ডার্ড মানদণ্ড। আর একটি কথা বলি শুধু, জি, না আপনার আপনার আমি আলোচনায় আরেকটি বিষয় আমি যোগ করতে চাই। 2016 সালের একটি খবর, সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ছিল আপনার দলের বিএনপির। জি, জি, তো একটি দেশের গণতান্ত্রিক রাষ্ট্র যদি সেটিকে বলতে হয়, নানান মত নানান পথের মানুষ সেখানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন স্বাধীনভাবে, সেটি রাষ্ট্র সেই নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব। সেই জায়গায় আপনারা একটি ভেন্যু সেট করলেন, সেই জায়গায় যেতে দেওয়া হলো না। তারপরে আপনাদের উপরে আপনাদেরকে নানান ধরনের মামলায় জড়িয়ে সেখান থেকে গ্রেপ্তার করা হলো অনেককে। এই যে পরিবেশটাকে, আপনি একজন বয়স, তো আপনারও তো বয়স হয়ে গেছে, হ্যাঁ, এই বয়সে বয়স, এসে ভালো এটি রাজনীতির কোন ফ্রেমে ব্যাখ্যা করবেন? সংহতি আর বিপ্লব দিবসটাকে শেখ হাসিনা অনেক ভয় পায়। ভয় পায় বিধায় আমরা সরাসরি দিতে আমরা একটা জনসভা করব, পারমিশন দিবে না, কত নয় ছয় করলো। আবার আমাদের নেতাকর্মীদের অনেক মারধরও করছে, আবার গ্রেপ্তারও করেছে, মামলাও দিয়েছে। আমি সেই সময় আমি গ্রেপ্তার হয়ে থানায় ছিলাম, এই কথা আপনাকে বলতে চেয়েছিলাম। এক পুলিশ শুধু শুধু খালি ফায়ার করে। আমি বলি, এই ভাই আপনি কি করছেন? তা চুপ থাকেন, আমি যদি 10টা ফায়ার করি আমি 30টা বুলেট নিয়ে আসব, এটা আমার লাভ হবে। তাহলে দেখেন এটা পুলিশ তাদের কিভাবে হাসিনার দিকে, তারা তখন হাসিনা দেশ চালাতো না, ওই পুলিশ দিয়েই চালাতো। এবং পুলিশ তো অহরই বলতো আওয়ামী লীগকে আমরাই টিকায় রাখছি। তাহলে সেই পুলিশ তো এই আপনার জনসভায় বাধা দিবেই, আর দিবেই বাধা, কারণ বাধা দিলে ওদের লাভ। তাই এই পুরস্কার। জন্য ওই স্বৈরাচারী হাসিনাকে আমি বারবার বলবো, ওই স্বৈরাচারী হাসিনার দোষ, আর এই হাসিনা আসতেও পারবে না, আপনি কি চান না যে তার বিচার হোক? বিচারের ক্ষেত্রে আসতে পারে। জি, এটা বিচারের ক্ষেত্রে ফারুক আসতে হাসান, আপনার কাছ থেকে শেষ করতে চাই 1 মিনিটে। রাজনীতি চর্চার যে স্বাধীনতা, যে সংস্কৃতি থাকবার কথা ছিল, সেটি ছিল না। ভবিষ্যতে কি আমরা সেটি পাবো? এটা তো আমাদের উপরে ডিপেন্ড করবে, আমরা আসলে কেমন সেই রাজনৈতিক মানসিকতা অবস্থা চাই। আপনাদের তৈরি হয়েছে? হ্যাঁ, এটা তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে নানামুখী যে তৎপরতা, নানামুখী চিন্তা, যে গণতান্ত্রিক পরিবেশকে যদি বারবার বাধাগ্রস্ত করি তাহলে তো এরকম পরিবেশ আসবে না আগামীতে। আমাদের এখানে স্যাক্রিফাইস করতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হতে হবে। এখন এই যে নির্বাচন যদি না হয় কি হবে বলেন তো? পুরো দেশ বিপদে পড়বে। এখন নির্বাচন না হলে দুই একটি রাজনৈতিক দল হয়তো ফায়দা পাবে, একেবারে সুবিধাজনক একটা অচল অবস্থান অবস্থা থাকবে। হয়ে যাবে দেশে। হয়তো সরকারের আমলারা, সরকারের যারা দায়িত্বে রয়েছেন অ্যাডভাইজার, তারা হয়তো আরামে থাকবে, আরও কিছুদিন এসি গাড়িতে, এসি বাড়িতে, ওই মিন্টু রোডে, হেয়ার রোডে থাকার একটা সুযোগ পাবে, বিদেশে বউ বাচ্চা নিয়ে ঘোরার একটা সুযোগ পাবে। কিন্তু আলটিমেটলি কী হবে? 20 কোটি জনগণ বিপদের মধ্যে পড়বে, দেশ মারাত্মক একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হবে। তো এটা আমরা কেউ চাই না। তো এই জায়গা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে একটা গণতান্ত্রিক পরিবেশ চাই কিনা, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি চাই কিনা। যদি আমরা না চাই তাহলে ভাই সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমি বারবার বলেছি, 71-এ জীবন দিয়েছি, 90-এ জীবন দিলাম, 24 আবার দিলাম, বারবার মানুষ জীবন দিয়েছে, কিন্তু কার্যতপক্ষে জনগণের বাংলাদেশ বিনির্মাণ হয় নাই। যদি 90-এর পরে বা 71-এর পরে জনগণের বাংলাদেশ বিনির্মাণ হইতো, এতগুলো মানুষকে 24-এ জীবন দেওয়া লাগতো? 24 লাগতো না। অবশ্যই না। এখন আমরা যদি আবার ওই পথে হাঁটি তাহলে আমরা দুঃখিত। আবারও আগামী 2-4-5 বছরের মধ্যে আবারও রাজপথে নামেন, জীবন দেন, মরেন, শহীদ হন,
আবারও চলতে থাকবে, জি। কিচ্ছু বলার নাই। জি, ফারুক হাসান আপনাকে ধন্যবাদ, এম জামান আপনাকেও ধন্যবাদ। আমরা শেষ করছি আজকের মতো। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।